আসসালামু আলাইকুম। আমি সুমন মিয়া, ছোটোখাটো একটা টেক এক্সপার্ট। আপনাদের জন্য আমি একটা ফ্রি কোর্স নিয়ে আসছি, সেটা হচ্ছে কম্পিউটার অ্যান্ড টেকনোলজি ফর স্টার্টার্স। এই কোর্সের চতুর্থতম ক্লাস আজকে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি ইন্টারনেট এবং কম্পিউটারের ইতিহাস সম্পর্কে। আমরা আরও জেনেছি এগুলোর সুফল কী রয়েছে, আমাদের কেন এগুলো জানা উচিত বা কেন জানতে হবে আমাদের, না জানলে কী ক্ষতি আছে, এই ব্যাপারগুলো আমরা ইতিপূর্বে জেনে এসেছি। তারপর আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের কেন শিখতে হবে এবং এটা শিখে আমরা কী কী দিক থেকে লাভবান হতে পারি অথবা ফিউচার আসলে কি রয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের টপিক হচ্ছে বিভিন্ন ডিভাইস কেনার কৌশল। আমরা কিভাবে বিভিন্ন ডিভাইস কিনতে পারি খুব সহজভাবে, যে ব্যাপারগুলো জানলে আমরা কখনো ডিভাইস কিনতে গিয়ে ঠকবো না, ওই ব্যাপারগুলো আমরা আজকের ক্লাস আলোচনা করব। প্রথম আমরা শুরু করব যে ব্যাপারগুলো নিয়ে। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনার কমেন্টে করে যাবেন, আমি শেষে বা মাঝে কোনো একটা সময় আমি আপনাদের কমেন্টগুলো পড়ে যাব। আর ইভেন আমাদের যে গ্রুপ রয়েছে, মেসেঞ্জার গ্রুপ, যেখানে ডিসকাশন করা হয়, তো ওই গ্রুপটা তো আপনারা চাইলে আলাদা কোনো মেসেজ করে রাখতে পারেন, আমি সেখানেও আপনাদের সেই মেসেজগুলোরও রিপ্লাই করার চেষ্টা করব। তবে যাতে ইন্টারাপ্ট না হয় এই জন্য আমরা জুম বা অন্য কোথাও আজকে আসি নাই, বাট হয়তো বা নেক্সট ক্লাস থেকে আমরা আবার পুনরায় জুমে বা গুগল মিটে ক্লাস নিব। আচ্ছা, প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে মোবাইল কেনার আগে আমাদের কিছু কৌশল সম্বন্ধে জানতে হবে। মোবাইল কেনার আগে শুধু কৌশল সম্বন্ধে জানতে হবে এরকম না, এমন কিছু হার্ডওয়্যার আছে যে ব্যাপারগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে, জানলে আমরা ভালো ফোন কিনতে পারবো। ওপো ফোনের ক্যামেরা ভালো, স্যামসাংয়ের ব্যাটারি হেলথ ভালো, অথবা স্যামসাং ফোন অনেক বেশি দিন টিকে, ব্যাপারগুলো এখানে সীমাবদ্ধ না। এখানে রয়েছে র্যামের ব্যাপার, রোমের ব্যাপার, প্রসেসরের ব্যাপার, এছাড়া আমাদের যে ব্যাটারি হেলথ আছে সেটার ব্যাপারও রয়েছে এখানে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। আমরা এই জিনিসগুলো কেনার আগে সর্বপ্রথম যেটা ভরসা করতে পারি সেটা হচ্ছে বিভিন্ন রিভিউ। এখন যেহেতু রিভিউ কেনা যায় টাকা দিয়ে, তো একদম চোখ বন্ধ করে শুধু প্রোডাক্টের রিভিউটা দেখলে আমাদের হবে না। আমাদের এখন একদম পুরোপুরি এমন একটা রিভিউ দেখতে হবে যেখান থেকে আমরা ফুল ধারণাটা পাবো যে প্রোডাক্টটা ভালো নাকি খারাপ। এটা হতে পারে ইউটিউবার কোনো একটা রিভিউ দিছে, বাট অনেস্ট রিভিউ খুব কম ইউটিউবারই এখন দিয়ে থাকে। এটার অন্যতম কারণ হচ্ছে তারা স্পন্সর করে থাকে, সেটা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, তাদের স্পন্সর করে আর তারা এই প্রোডাক্টের জন্য কাজ করে। তো এখন কথা হচ্ছে যে তাহলে এই রিভিউ টপিকগুলো কোথায় থেকে কালেক্ট করবেন। প্রত্যেকটি প্রোডাক্টের জন্য এই ক্যাটাগরিজ অনুযায়ী আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেটা বাংলাদেশে হইতে পারে বা অন্য কোনো দেশের গ্রুপ হইতে পারে, অথবা ইউটিউব চ্যানেলে এমন অনেক অনেস্ট ভিডিও আছে যেটা রিভিউয়ের মতো না, বা যারা সেলিব্রিটি তারা হয়তো বা স্পন্সর পায়, সবাই তো স্পন্সর পায় না। তো আমরা এমনভাবে প্রোডাক্টগুলো নিয়ে ঘাটবো যাতে মোটামুটি প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে 100 থেকে 150টা রিভিউ কালেক্ট করতে পারি, যদি সেটা পসিবল না হয়। যদি ভিডিওর কথা বলি আমরা, যেখানে ইউটিউবের 5 থেকে 7টা ভিডিও তো প্রত্যেকটি প্রোডাক্ট নিয়ে অবশ্যই আছে, তো আমরা চেষ্টা করবো সেই 5 থেকে 7টা ভিডিও দেখার জন্য। সেখানে কমেন্টসে অনেকগুলো কমেন্টস পেয়ে যাব আমরা, সেখানে 100-150 রিভিউ আমরা অনায়াসে পেয়ে যাব। তারপরেও কোনো সমস্যা নাই, যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে চান বা যে প্রোডাক্টটি আপনি কিনতে চান, সেই প্রোডাক্টটার ফেসবুক পোস্ট দেখবেন, প্রোডাক্টের নাম লিখে ফেসবুকে সার্চ করবেন, তাহলেও সেখানে অনেক অনেস্ট রিভিউ পেয়ে যাবেন যে এই প্রোডাক্টটা ভালো নাকি খারাপ, জাস্ট এটার জন্য। আর কিনবেন কোথা থেকে, যদিও অনলাইন থেকে কেনার সাজেস্ট আমি সবসময় করি, বাট প্রথম দিকে আপনার অবশ্যই অনলাইন থেকে কেনা উচিত না, কারণ অনলাইন থেকে সবসময় যে জিতবেন ব্যাপারটা এমন না। আর প্রথম দিকে আপনার যে ম্যান্ডেটরি যে প্রোডাক্টগুলো রয়েছে, অথবা আপনার না হলে না হচ্ছে, যেমন একটা পিসি আপনি বানাবেন আপনার ফুল কেরিয়ারে হয়তোবা এটা দিয়ে আপনি একটা আর্নিং সোর্স বের করবেন, পরবর্তীতে কোনো সময়ে হয়তো আরেকটা পিসি বানাবেন। তো এই লং টাইমটার জন্য যে একটা কাজ করতেছেন, এটা অনলাইনে আস্থা রাখা উচিত হবে না। একইভাবে মোবাইলের ক্ষেত্রেও তাই। আপনি একটা মোবাইল কিনবেন শখ করে 20,000 টাকা দিয়ে, প্রথম কিনতেছেন, এটা আপনার প্রথম ফোন, তো সেক্ষেত্রে অনলাইনে না কেনাই ভালো, এটা অফলাইন থেকে কেনার চেষ্টা করবেন। আর অবশ্যই মিনিমাম 15 থেকে 20 দিন ঘাটবেন আপনার ফোনের ব্যাপারটা নিয়ে, যে কোন ব্র্যান্ডের ফোন কিনবেন অথবা কোন মডেল বা কিসের জন্য ফোনটা কিনবেন, এটা খুঁজে বের করার জন্য। আচ্ছা, এখন আমরা প্রথমেই বলেছি যে আমরা কৌশল বলবো।
ফোন বা ডিভাইস কেনার কৌশল, তো অনেকে বলবে যে কৌশল মানে কি আমি কিভাবে টাকা ম্যানেজ করা যায় সেটা শেখাবো নাকি? আসলে কিভাবে টাকা ম্যানেজ করে আপনি ফোন কিনবেন বা ল্যাপটপ বা ডেস্কটপ কিনবেন এটা আমি আপনাদের শেখাচ্ছি না। আমি আপনাদের ওই কৌশলগুলো জানাবো যার মাধ্যমে আপনি ফোন ভালোভাবে কিনতে পারবেন। বাট যদি তারপরে বলেন যে কিভাবে ভালোভাবে ভালো ফোন কিনবো, ঠিক আছে, ভালো ল্যাপটপ কিনবো, বা টাকা কোথায় পাবো, তো এটার জন্য সবচেয়ে ভালো সমাধান হচ্ছে আপনার সেভিংস করা শিখতে হবে, কঠোর পরিশ্রম করেন, অথবা আপনার ফ্যামিলি থেকে যদি একটা ফোন নিতে পারেন সেই ফোন থেকে চেষ্টা করেন একটা ল্যাপটপে কনভার্ট করতে। ল্যাপটপে কনভার্ট মানে ফোন থেকে এমন অনেক কাজ করা যায় যেগুলো থেকে ইনকাম করা পসিবল, সেগুলো করে আপনি ল্যাপটপের দিকে মুভ অন। 50% টাকাটা যদি আপনি ম্যানেজ করতে পারেন, একটা ল্যাপটপ কিনবেন 50,000 টাকা দিয়ে, যদি 25,000 টাকা ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি বাকি 25,000 টাকা হয়তো ফ্যামিলি থেকে নিতে পারবেন, বলে যে আমি ইনকাম করতেছি, আমাকে দাও, আমি ফ্রিল্যান্সিং করে এটা করে দেবো। তো আপনারা আবার জুয়া খেলতে যাবেন না, কারণ বর্তমানে আনাচে কমাচ্ছে জুয়া, তো এটা করা যাবে না। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে সেভিংস করতে হবে। ইনকাম করা শুরু করার পরে আমাদের যে সমস্যা হয় সেটা হচ্ছে আমরা ভালো ভালো কাপড় কিনি, জুতা কিনি, অথবা অন্য কোথাও খরচ করে ফেলি টাকাগুলো, আমরা সেভিংস করি না। তো পর্যাপ্ত সেভিংস না রাখার জন্য আমাদের সমস্যাগুলো হয়, কারণ অনলাইনে কোনো একটা কাজ পাইছেন হয়তো বা আপনি খুব কষ্টে, বাট টাকাটা ধরে রাখতে না পারলে আপনার কোনো লাভ নাই। আর আমাদের এটা টপিকও না, তারপরেও বললাম যে আপনি কিভাবে ফোনটা কিনবেন বা ল্যাপটপটা কিনবেন। একটা ফোন সহজে কেনা যায়, একটা ফ্যামিলি থেকে দেয়, বা একটা ল্যাপটপ দিবে না। তো এটার জন্য ট্রাই করবেন নিজে থেকে কিছু করার। অনেক কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। আমরা ফিউচারে এগুলো নিয়ে আরও কথা বলবো। আমাদের এই কোর্সে মোবাইল থেকে ইনকাম করার কিছু ছোটো ছোটো কাজ আপনাদের দেখায় দিব, আপনারা হয়তো বা সেখান থেকেও ইনকাম করতে পারবেন। আচ্ছা, আমরা প্রথম একদম শুরু করতেছি মোবাইল দিয়ে, যে মোবাইল কেনার ক্ষেত্রে আমাদের কী কী ব্যাপার খেয়াল রাখতে হবে, বা কী কী ব্যাপার খেয়াল রাখলে আমরা ভালো ব্র্যান্ডের ফোন বা ভালো পার্টসের ফোন বা হার্ডওয়্যারের ফোন চুজ করতে পারবো আমাদের জন্য। তো ব্র্যান্ডের কথা আমি বললে প্রথমে যদি কোনো ব্র্যান্ডের নাম বলে ফেলি তাহলে সেটা হবে যে প্রমোশন। আমি কোনো ব্র্যান্ডকে প্রমোশন করতেছি, তো আমি কোনো ব্র্যান্ডের ওইরকম নাম বলতেছি না। তো এখন কথা হচ্ছে যে আপনার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে চুজ করতে হবে বাজেটটা, আপনার কত বাজেট রয়েছে ফোন কেনার জন্য। তো বাজেটের কথা যদি বলি তাহলে আপনি 600 টাকা থেকে কিন্তু মোবাইল ফোন কিনতে পারবেন, বাট 600 টাকার মোবাইল ফোনে হয়তো বা আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না, কিন্তু কথা বলতে পারবেন একদম ক্লিয়ারলি। ভালো একটা 1 লাখ টাকা দামের আইফোনে যেমন কল ড্রপ করে, হয়তো বা 600 টাকা দামের বাটন ফোনও সেরকম কল ড্রপ করে না। তো যে কাজের জন্য যে ফোন, তো এই জায়গা থেকে অনেক ভালো ভালো ফোন আপনি পাবেন। 1,000 টাকা থেকে শুরু হবে, যেগুলো কথা বলার জন্য। অনেকে আছে যারা ভালো ভালো লোক বা দামি ফোন কাছে আছে, তারপরেও তারা সেকেন্ড আরেকটা ফোন ইউজ করে কথা বলার জন্য। তার মানে ওই যে 600 টাকা বা 1,000 টাকা দামের যে ফোনটা, ওইটারে কিন্তু ফেলে দেওয়ার মতো না, ওইটাও কাজের। আমারও সেকেন্ড একটা ফোন আছে, বাটন ফোন, যেটা দিয়ে আমি কথা বলার জন্য ইউজ করে থাকি। তো এরকম সবারই আছে। তো আমরা যদি কোনো কথা বলার জন্য জাস্ট ফোন কিনি, সেক্ষেত্রে বাজেটটা ওইরকমই হবে। সেটা 600 টাকা থেকে 1,000, 1,200, 1,500 টাকার মধ্যে হইতে পারে। সেটা ওই রকম বাজেটে আমরা ফোন কিনবো। বাট আমাদের যদি টার্গেট থাকে ফ্রিল্যান্সিং করা, অথবা এমন কোনো টেকনোলজির কাজ করা, কন্টেন্ট ক্রিয়েশন করা, কারণ বর্তমানে প্রচুর মানুষ কন্টেন্ট ক্রিয়েশন করে, ইভেন আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনি আমার ভিডিওটা দেখতেছেন তো ফেসবুক লাইভে। তো এই কন্টেন্ট ক্রিয়েশন আপনি চাইলে ফোন থেকে এই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন। তো এখন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনি ফোন কিনবেন সাপোজ, তো সেক্ষেত্রে আপনার বাজেট হয়তো বা 8,000-এর উপরে যাইতে হবে। তো এরপরে মনে করেন 8,000 টাকা বাজেট করে ফেলছেন, তারপরে কী কী ব্যাপার দেখে আপনার ফোন কিনতে হবে, আমরা সেই ব্যাপারগুলো নিয়েই এখন আলোচনা করবো। ওকে, আমাদের প্রত্যেকটা জিনিসে, যেমন প্রত্যেকটা হার্ডওয়্যারের যে কোনো ডিভাইসের ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে প্রসেসর। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে প্রসেসর। তো মোবাইলের ক্ষেত্রে একদম লেটেস্ট চিপসেট যেটা রয়েছে, মানে লেটেস্ট ভার্সনের যে চিপসেট বা প্রসেসর আছে, আমরা সেটা নিতে চেষ্টা করব। যে ফোনগুলো লেটেস্ট আসে, আমাদের ফোন কেনার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে ফোনগুলো লেটেস্ট আসতেছে আমাদের কাছে। লেটেস্ট বলতে কী বুঝাইতেছি, খুব অল্প সময় আগে লঞ্চ হয়েছে। যেমন এই মাস চলছে এপ্রিল মাস বা ফেব্রুয়ারিতে, মার্চ 2025 বা ফেব্রুয়ারি 2025 বা জানুয়ারি 2025-এ যে ফোনগুলো লঞ্চ হয়েছে, আমাদের সেই ফোনগুলো থেকে চুজ করতে হবে, তাহলে আমরা লেটেস্ট চিপসেটটা পাবো। আর খেয়াল রাখতে হবে এমন ব্র্যান্ডের ফোন কিনা যাতে তাদের চিপসেটটা আপডেটেবল হয়, মানে তারা যেন আপডেটেবল করে দেয়। তো এখানে ভালো যে এইগুলো রয়েছে,
এখানে ভালো যে ফোনগুলো রয়েছে তার মধ্যে ব্র্যান্ডের নাম আমি বলবোই না, একদমই না, আমি জাস্ট প্রসেসরের নামগুলো বলতেছি। যেমন স্ন্যাপড্রাগন রয়েছে, ওদের মিডিটেক আছে। আর যদি আপনি অ্যাপলের ফোন কিনেন তাহলে অ্যাপলের লেটেস্ট ভার্সন 18 পয়েন্ট চলতেছে সামথিং, আমি সঠিকটা জানি না। তো এই লেটেস্ট ভার্সনগুলো আপনি কীভাবে খুঁজে পাবেন? জাস্ট সার্চ করবেন গুগলে গিয়ে। আমরা সার্চের জন্য স্পেশাল আর একটা ক্লাস আছে আমাদের, আপনারা সেটা করে নেবেন। তবে আপনারা সার্চ করবেন, আমি অনেকে হয়তো সার্চ করতে পারেন, তো আমি বলে দিচ্ছি যে কীভাবে সার্চ করতে হয় সেটাই তো আমি বলতেছি না, কী সার্চ করতে হবে সেটা হবে লেটেস্ট চিপসেট বা লেটেস্ট মোবাইল ফোন প্রসেসর লিখে যদি আপনি সার্চ করেন তাহলে লেটেস্ট যে প্রসেসরগুলো বর্তমানে আছে সবগুলোই আপনি পেয়ে যাবেন। এবার আমরা র্যাম এবং রমের ব্যাপারে আসি। আচ্ছা, র্যাম রম বলতে কী বুঝাইতেছি? র্যামটা হচ্ছে র্যামটা তো সবাই জানি যে একটা ফোনে র্যাম লাগে, একটা ফোনে রম লাগে, এগুলোর সংজ্ঞা দিতে আমি যাচ্ছি না। রমটা হয়তো অনেকে চিনে না। রমটা হচ্ছে স্টোরেজ মানে মেমোরি কার্ড আর কি, মেমোরি ইন্টারনাল যেটা থাকে সেটা। আর র্যামটা তো আপনারা জানেনই, এটা নিয়ে আমি সংজ্ঞা দিব না, জাস্ট বলি কত জিবি র্যাম আপনার লাগে। তো আপনি যদি গেমিংয়ের জন্য কিনেন, যেমন আমরা 2015 সালের দিকে ক্লাস অফ ক্লেন খেলতাম, তখন 512 জিবি, 512 এমবি, 512 এমবির র্যামের ফোন ছিল। স্যামসাংয়ের কিছু ফোন আসছিল ওই সময়, স্মুথলি ক্লাস অফ ক্লেন খেলা যাইতো। তারপর 1 জিবি র্যাম থেকেও আমরা ফ্রি ফায়ার খেলছি, পাবজি খেলছি। 2 জিবি র্যামেও খুব ভালোভাবে পাবজি খেলা গেছে, বাট এখন এগুলো যায় না, কারণ সফটওয়্যারগুলো আপডেট করছে। তার মানে আমাদের বুঝতে হবে যে যত দিন যাচ্ছে সফটওয়্যারগুলো তত আপডেট করতেছে। সেটা আপনার ফোনে ক্রোম ব্রাউজার হইতে পারে, ফোনে ইউটিউব হইতে পারে, এমন অনেক ফোন আপনি দেখবেন। আইফোন হইতে পারে, আইফোন এক্স যেটা ছিল অনেক আগের ফোন, সেটা কিন্তু এখনও পাওয়া যায়, অনেকের কাছে আছে। সেখানে ইউটিউবটা চলে না, মানে ইউটিউবের অ্যাপটা চলে না, কারণ ইউটিউবের অ্যাপের যে লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা ওই অ্যাপলের যে চিপসেট সেটার সাথে যায় না, যার জন্য সাপোর্টই নেয় না। তো সেখানে ইউটিউব চালানোর জন্য ক্রোম ব্রাউজার ইউজ করতে হয়। তার মানে আমাদের ফোনগুলার যেমন আপডেট হচ্ছে, চিপসেটটা যেমন লেটেস্ট হয়ে আসতেছে, সফটওয়্যারগুলো কিন্তু আপডেট হচ্ছে। তো আপনি যদি আগের কোনো চিপসেটে পড়ে থাকেন তাহলে কিন্তু ঠিকভাবে চালাইতে পারবেন না। তো ফোন কেনার ক্ষেত্রে র্যামটার দিকে নজর দিতে হবে এই কারণে, কারণ আপনি যে কাজ করতেছেন সে কাজের জন্য কত জিবি র্যাম পারফেক্ট হবে সেটা আপনার জানতে হবে আগে। কিছু ব্র্যান্ড আছে, শুধু আমি কিছু ব্র্যান্ডের অল্প কিছু নাম বলি, যারা একদম প্রফেশনাল, তাদের প্রমোশনের প্রয়োজন নাই, যেমন স্যামসাং অথবা হাওয়াই বা রিয়েলমি। এদের যে র্যাম, এদের 6 জিবি বা 4 জিবি র্যামের যে কাজ করে, হয়তো বা ওপোর 12 জিবি র্যামও সে কাজ করতে পারবে না। এটা হচ্ছে কথা, আমি কাউকে হেউ করতেছি না, ওপোর অনেক ভালো ফোন আছে। তো আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, এমন অনেক আছে, তাই আপনার ব্র্যান্ড দেখে নিতে হবে। তো ব্র্যান্ডগুলো খোঁজার জন্য কী করবেন? এটা গুগল সার্চ করে নেবেন আপনারা, টপ 10 ব্র্যান্ড ইন 2015। তাহলে আপনি 2015 সালে যে ব্র্যান্ডগুলো আছে অবশ্যই সামনে মোবাইল লাগাই দিবেন, তাহলে মোবাইলের ব্র্যান্ডগুলো। আর যদি ল্যাপটপ চান ল্যাপটপ লাগাই দিবেন, তাহলে ল্যাপটপের যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো আসবে। তো এর মাধ্যমে আপনি ওই ব্র্যান্ডগুলো খুঁজে পাবেন, যে টপ যে ব্র্যান্ডগুলো আছে, সেটা স্যামসাং হইতে পারে, রিয়েলমি হইতে পারে, ওই ব্র্যান্ডের ফোন কেনার চেষ্টা করবেন। এখন আপনি সর্বনিম্ন 3 জিবি বা 4 জিবি, আর এখন ভার্চুয়াল র্যাম পাওয়া যায়, মানে একটা র্যাম অ্যাটাচ করা থাকে আর কিছু র্যাম ভার্চুয়ালি অ্যাড হয়। 4 জিবি র্যামের ফোন নিয়েছেন তো 2 জিবি ভার্চুয়াল র্যাম আছে, টোটাল 6 জিবি হয়ে গেছে, 6 জিবি র্যাম। তো এরকম যদি হয়, এই 6 জিবি র্যাম দিয়ে আপনি মোটামুটি বর্তমান সময়ে সব কাজ করতে পারবেন। সেটা গেমিং হইতে পারে অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েশন, সব কিছুই। বাট এখন কিছু দিকে আমরা যখন ক্যামেরার দিকে আসবো তখন একটু সমস্যা হবে, কারণ কিছু কিছু ফোন আছে যাদের স্টোরেজ বা র্যাম বা রম যেটা বলেন আপনি, র্যাম রম দুইটার দিক থেকে ভালো হলেও ক্যামেরাটা খারাপ হয়। সেক্ষেত্রে দুইটা ফোন তো কেনা পসিবল না, এটা মার্জ করাটা অনেক কষ্টসাধ্য, কারণ যে ফোনগুলোর ক্যামেরা ভালো সেই ফোনগুলোর আবার র্যাম রম একটু খারাপ হয়। তো এই ক্যামেরা নিয়ে আমরা যখন আসবো সেখানে খোলাসা করে দিচ্ছি আমি। তো আমরা তারপরে আসি ব্যাটারি চার্জিং। হ্যাঁ, তো ব্যাটারি নিয়ে কথা বলার আগে আমরা বলি যে ব্যাটারির এখন ফার্স্ট চার্জিং হয়, এখন 30 মিনিটও ফুল চার্জ করা পসিবল। তো এই ফিচারগুলো আবার দামের উপরে ডিপেন্ড করে। আপনি 10,000 টাকা দিয়ে ফার্স্ট চার্জিংয়ের কোনো ফোন পাবেন না, সেক্ষেত্রে এটা বললে এখানে লাভ নাই। তারপর যদি আপনার বাজেট ওরকম হয় যে 20 আপ, তাহলে আপনি চেষ্টা করবেন যে আপনার যেন একটা ফার্স্ট চার্জিং একটা ফোন আপনি পান। ফার্স্ট চার্জিংয়ের অনেক সুবিধা আছে, তার মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে ফোনটাকে অনেকক্ষণ এক জায়গায় বসিয়ে রাখতে হয় না। কারণ আমাদের আগের ফোনগুলো 2-3 ঘন্টা একটা জায়গায় লাগিয়ে রাখতে হয়। ইভেন আমার যে ফোনটা দিয়ে আমি হটস্পটটা চালাই, তো সেই ফোনটা সারাদিন চার্জে লাগিয়ে রাখতে হয়, চার্জ ফুলই হয় না কখনো। তো এরকম যেন না হয়, তাই ফার্স্ট চার্জিং দেখে নিতে হবে। তবে যদি বাজেট কম থাকে তাহলে ফার্স্ট চার্জিংটা স্কিপ করলে সমস্যা নাই, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এখন যদি এমবিপিআর এর কথায় আসি, যেটা MHA,
তো এটার কথায় MAH সম্ভবত, তো MAH এর কথায় আসলে 6000 বা 5000, যদি 5000 MBPR যদি ব্যাটারি আপনি নিতে পারেন তাহলে মোটামুটি সেটা আপনার জন্য ভালো হবে। সারাদিন বা 2 দিন ব্যাকআপ দিবে আপনার জন্য, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য হইলেও হইতে পারে, অথবা টুকটাক কাজ করার জন্য বা গেমিংয়ের জন্য যদি টানা গেমিং করেন 4-5 ঘন্টা হয়তো বা সাপ্লাই দিবে 5000-এ। তো এটা 5000 উপরে নিয়ে ট্রাই করবেন, চেষ্টা করবেন যে যদি 12,000 বা 15,000 টাকা বাজেট থাকে তাহলেও এটা আপনি কাজ করাইতে পারবেন সেখানে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিসপ্লে। তো এখন ডিসপ্লেটার সাইজটা হচ্ছে কথা। তো ডিসপ্লে এখন শুধু সাইজ না, ডিসপ্লের প্যানেল আছে, যে ডিসপ্লের প্যানেলটা আপনি কেমন নেবেন। যেমন আমরা যখন এই যে আপনি ভিডিওটা দেখতেছেন, এটা যেখান থেকে দেখতেছেন এটার যে রেজুলেশনটা হচ্ছে 25 সামথিং আছে, আমি মনে নেই সঠিক, তার মানে 2K উপরে আছে। আমার যে ক্যামেরা, যে ওয়েবক্যাম থেকে এটা রেকর্ড হচ্ছে বা ভিডিওটা ফুটেজটা রেডি করতেছে লাইভ দেওয়ার জন্য, সেটা 2K পর্যন্ত নিতে পারে। তো আমার এই ফোন কখনোই এই ক্যামেরা কখনোই 8K দিতে পারবে না, বাট আমার মনিটরটা কি 2K সাপোর্ট নিতে পারবে? এই মনিটরটা 2K সাপোর্ট নিতে পারবে নাকি, এই ব্যাপারটা হচ্ছে এই প্যানেলের ব্যাপারটা। এখন আপনার প্যানেলটা কত, এটা হচ্ছে দেখতে হবে। তো এর মতো অনেকগুলো প্যানেল রয়েছে, যেমন AMOLED, অ্যামোলেড যেটা বলে, অথবা IPS LCD, এগুলো হচ্ছে প্যানেলের নাম। এগুলো জটিল নাম, আমার মুখস্থ থাকে না, দেখে দেখে বলতে হয়। তো এর মধ্যে এই প্যানেলগুলোর রিফ্রেশ রেট 90 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত হয়ে থাকে। মডেল লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে এই প্যানেলটার ব্যাপারে আপনি বুঝতে পারবেন যে কী প্যানেলে আপনার ফোনটা ডিজাইন করা আছে বা কী প্যানেল দেওয়া হয়েছে আপনার ডিসপ্লেতে। আর যদি সাইজের কথা বলেন তাহলে বর্তমানে 6 ইঞ্চি বা এর আশপাশে যে সাইজের ফোনগুলো মানে ডিসপ্লেগুলো আছে লম্বায়, সেগুলো মোটামুটি ভালো চলে। এখন এর থেকে বেশি আরও বড় প্যানেল পাওয়া যাচ্ছে বা বড় ডিসপ্লের ফোন পাওয়া যাচ্ছে, বাট আমার মনে হয় 6 ইঞ্চি এনাফ ফোনের জন্য। আর ক্যামেরার কোয়ালিটির কথা যদি আমরা এখন আসি, ক্যামেরার কোয়ালিটি এখন যার কন্টেন্ট ক্রিয়েশন, আমাকে অনেকে গত কয়েকদিন অনেকে মেসেজ দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে তারা ক্যামেরার যুক্ত একটা ফোন কিনবে। মানে এটা অনেক আগে থেকেই ছিল, বাট এখন এটারও প্রকট হয়েছে যে কি বলে, আমাদের ফেসবুকে হয়তো বা মনিটাইজেশনের কী ব্যাপার স্যাপার কী করছে না করছে, এখন ফেসবুকে নাকি অনেক টাকা ইনকাম করা যায়, যদিও ইনকাম নাকি ইদানিং আবার কমে গেছে। তো তখন থেকেই অনেকে বলতেছে যে ফোন কিনবে, কি ফোনের ক্যামেরাটা ভালো। তো এখন কী ফোনের ক্যামেরা ভালো সেটা দেখা না দেখে আপনি নিজে এখন কীভাবে চুজ করতে পারবেন সেই ব্যাপারগুলো আমি বলবো। তো এখন ক্যামেরার যেটা আমরা দেখি সেটা হচ্ছে মেগাপিক্সেল। এটা হচ্ছে আমরা 48 মেগাপিক্সেল বা 50 বা আরও বেশি মেগাপিক্সেলের ফোন দেখে ক্যামেরা দেখে আমরা ফোন কিনি, বাট ওই কাজের বেলায় কিছু না। তো সেখানে আমরা আসলে ঠকে যাই। এখন আমাদের ব্র্যান্ড দেখতে হবে, কোন ব্র্যান্ডের ক্যামেরা ভালো দিচ্ছে এটা দেখতে হবে। তবে হ্যাঁ, কিছু ব্র্যান্ড আছে যারা ফিল্টার লাগায় দেয় ক্যামেরার মধ্যে, দেখতে অনেক সুন্দর লাগে ক্যামেরা, বাট আসলে সুন্দর না, কারণ র ফুটেজের মধ্যে আর ফিল্টারের ফুটেজের মধ্যে রাত দিন তফাৎ আছে, এটা আপনাদের বুঝতে হবে। আমাদের যে র ফুটেজগুলো আমরা পাই সাধারণত, তো র ফুটেজে যেটা আসে সেটা হচ্ছে আমাদের একদম ক্লিয়ার একটা ফুটেজ আমরা পাই, যেটা আমরা মন মতো এডিট করতে পারি। কিন্তু ফিল্টার দিয়ে যদি আমরা কোনো ফুটেজ নেই, কিছু ফোন আছে যারা ফিল্টার যুক্ত ক্যামেরা ইউজ করে, মেয়েরা বিশেষ করে ইউজ করে, তো ওই ফোনগুলোতে যে ক্যামেরাটা আছে ওইখানে ফিল্টার লাগানো আছে, ওটা তেমন এডিট করা যায় না। একটু যদি ব্রাইটনেসটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে দেখা যায় একদম বিড়াল হয়ে গেছে, সাদা হয়ে গেছে একদম। তো এটা হয় যে আমরা জাস্ট মেগাপিক্সেলের দিকে নজর দিই, আমাদের আসলে মেগাপিক্সেলের উপর অত নজর দেওয়া উচিত না। আমার মনে হয় যে সেন্সরের মান এবং অপটিমাইজেশনের উপর ডিপেন্ড করে আমাদের মোবাইলের ক্যামেরাটা দেখা উচিত। যদিও এটা অনেক ডিপলি, আমি বলবো যে আপনার ব্রেন দেখে নেবেন যে ব্র্যান্ডের ক্যামেরাটা ভালো। একইভাবে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন অথবা গুগলে সার্চ করতে পারেন টপ 10 ব্র্যান্ড ফর ক্যামেরা, তাহলে দেখবেন এটা একদম ক্যামেরাটা চলে আসবে। আবার মোবাইলটা লাগাই দিবেন টপ 10 মোবাইল ক্যামেরা, তাহলে আসবে, না হলে আবার সমস্যা হবে যে অরিজিনাল ক্যামেরাটা দেখাবে। আচ্ছা, এরপরে আমরা অপারেটিং সিস্টেম নিয়ে আসবো। অপারেটিং সিস্টেমটা হচ্ছে মজার একটা জিনিস, এটা অনেকে নজর দেয় না, কারণ সবাই আমরা অ্যান্ড্রয়েড ইউজার, তো দেখা যাচ্ছে যে অপারেটিং সিস্টেমটার উপরে নজর দেওয়া হয় না। তো অপারেটিং সিস্টেমটা হচ্ছে আমরা কোন অপারেটিংয়ের উপরে আছি, এটা হচ্ছে ওএস। আমাদের যে ফোনগুলো সাধারণত আমরা কিনি ম্যাক্সিমামগুলো হয় হচ্ছে
অ্যান্ড্রয়েডের, কিছু আছে উইন্ডোজের, আর আমরা অ্যাপল যারা ইউজ করি তারা তো আইফোনের যেটা আছে iOS, আইফোন অপারেটিং সিস্টেম ইউজ করে থাকি। অ্যাপলেরটা বাদ বাকি যা ফোনগুলো আছে ম্যাক্সিমামগুলো অ্যান্ড্রয়েডের। তো এখন এই অপারেটিং সিস্টেমটা আপডেটেবল কিনা, এই প্রতিনিয়ত আপডেট চলতেছে কিনা, বা আপনি যে ফোনটা কিনবেন সেই ফোনটাতে কী অপারেটিং সিস্টেম আছে দেখে কিনতে হবে। এখন যদিও এটা হয়তো বা না বললেও চলতো, জাস্ট বলার জন্য বলতেছি, কারণ বর্তমান সময়টাই অনেক অ্যান্ড্রয়েড ইউজার আর প্রচুর পরিমাণ অ্যান্ড্রয়েড ফোন, সবাই অ্যান্ড্রয়েড ফোনের প্রতি ঝুঁকে, অন্য অপারেটিং সিস্টেমের ফোন কেউ কিনতে চায় না। তো সেখানে হয়তো বলা উচিত, এগুলো বলে বেশি সময় নষ্ট চালার কিছু না, বেশি বলে লাভ নাই। তবে অপারেটিং সিস্টেমের মধ্যে অ্যান্ড্রয়েড তো আছেই, এছাড়া আইফোনের যেটা আছে iOS, আর উইন্ডোজের আছে, এছাড়া আরও কিছু অপারেটিং সিস্টেম আছে যারা ইতিপূর্বে মার্কেটে ছিল কিন্তু এখন মার্কেট পড়ে গেছে তাদের। নোকিয়ার কথা বললেই মনে পড়বে, একটা সময় নোকিয়ার প্রচুর ফোন চলতো, কিন্তু যখন স্যামসং কম টাকায় অ্যান্ড্রয়েড নিয়ে আসছে তখন নোকিয়া অ্যান্ড্রয়েড নিয়ে আসতে পারে নাই, তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ছিল না, যার ফলে তাদের মার্কেট আস্তে আস্তে কমে গেছে। আর স্যামসংয়ের মার্কেটটা বেড়ে গেছে আস্তে আস্তে। স্যামসংও হয়তো এখন ওইভাবে আর চলে না, অন্যান্য ফোনগুলো ভালোভাবে চলে, এখন বাইরের দেশ থেকে ফোনগুলো আসে, ওইগুলোই বেশি চলে। তবে কথা হচ্ছে এই অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে অ্যান্ড্রয়েডটাই কিনবেন যদি বাজেট খুবই বেশি থাকে। আর ক্যামেরার দিকে যদি আপনি খুব ফোকাস করতে চান তাহলে আইফোন কিনবেন, কারণ আইফোনের ক্যামেরার সাথে আমার মনে হয় না যে কম্পেয়ার করার মতো কোনো ক্যামেরা আছে। স্যামসাংয়ের কিছু ফোন আছে বাজেটে 1 লাখ 2 লাখের উপরে, যারা ওই আইফোনের সাথে টক্কর দিতে পারবে, বাট আমাদের বাজেটটা তো অত না। আমাদের বাজেট যেহেতু কম, 1 লাখের মধ্যে যদি বাজেট থাকে আমার মনে হয় আইফোনের কিছু ভার্সনের ফোন আছে যারা, যেগুলো 11, 12, 13, 14 যেগুলো আছে 1 লাখের মধ্যে পাওয়া যায়, সেগুলো মনে হয় ক্যামেরা ভালো হবে ক্যামেরার দিক থেকে। আর যদি বলেন আবার ওই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আইফোন কিনে বিপদে পড়বেন না, কারণ আইফোনে কিন্তু iOS, ওই অপারেটিং সিস্টেম কিন্তু অ্যান্ড্রয়েডের বিভিন্ন সফটওয়্যার এগুলো কিন্তু সাপোর্ট করবে না, অনেক সফটওয়্যার আছে যেগুলো সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আবার বিপদে পড়ে যাবেন। তো এই জন্য অপারেটিং সিস্টেমটার প্রতি একটু ধারণা রাখেন। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড যেগুলো, সেগুলো অ্যান্ড্রয়েডের অ্যাপ, অ্যান্ড্রয়েডের সফটওয়্যার প্লে স্টোরে চলে, অ্যাপ স্টোরে চলে যেগুলো, সেগুলো হচ্ছে iOS-এর, আইফোনের, মানে এই দুই অপারেটিং সিস্টেম আলাদা। যদি আপনি ক্যামেরার জন্য আইফোন কিনেন, এডিটের জন্য আবার অ্যান্ড্রয়েড কিনেন, এটা আবার সমস্যা হয়ে যাবে। তবে আইফোনে যে এডিট করার জন্য কোনো সফটওয়্যার নাই ব্যাপারটা এমন না, বাট একটু কঠিন আর সবাই ইউজ করে না, এই জন্য বলছি আর কি। আর আমাদের ফিচারগুলো এবার যদি আসি, একদম ফোনের শেষ পর্যায়ে চলে আসছি, কারণ আমাদের 1 ঘন্টার ভিতরে ভিডিওটা হবে। 1 ঘন্টার এই ক্লাসে আমরা অর্ধেক রাখছি কম্পিউটারের জন্য, অর্ধেক রাখছি ফোনের জন্য। আলাদা যে ডিভাইসগুলো আছে ওইগুলো ধারণা আপনি পেয়ে যাবেন, কারণ আমি অলরেডি বলছি যে আপনি যদি আপনি যদি আপনার জন্য একটা গেমিং কনসোল কিনেন, সেটা যে কোনো ব্র্যান্ডের গেমিং কনসোল হতে পারে। এখন গেমিং কনসোল কেনার জন্য আপনি জাস্ট সার্চ করবেন টপ 10 গেমিং কনসোল ইন বাংলাদেশ, তাহলে কিন্তু আপনি গেমিং কনসোল যেটা ভালো আছে সেটার লিস্টটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনি চুজ করে কিনতে পারবেন। সেখানেও এই ব্যাপারগুলো থাকবে, আপনি মিলিয়ে নেবেন। জাস্ট এইটুকুই। আমি কম্পিউটারের ডিটেলটা আলোচনা করব, তার আগে এই মোবাইলটা শেষ করে দিচ্ছি ফিচারগুলো নিয়ে কথা বলে। বর্তমান সময়ে অ্যান্ড্রয়েডের ফিচার অনেক ভালো আমার মনে হয়। যদি আপনি নতুন ফোন কিনেন অ্যান্ড্রয়েড ফোন, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড কেনা উচিত। আর যদি কাজের কথা বলেন, যে ফ্রিল্যান্সিং শিখতে চান বা করতে চান, টুকটাক কাজগুলো করতে চান, তাহলে আমার মনে হয় আপনার অ্যান্ড্রয়েডই কেনা উচিত। আর সেখানে মোটামুটি ভালো ফিচারগুলো দিচ্ছে। আর আপনি দেখবেন সেখানে ব্লুটুথ, ওয়াইফাই ডাটাটা যেন 5G হয়, ওয়াইফাই 5.5 উপরে যেন হয়, তারপর আপনার ব্লুটুথটাও যেন 5 উপরে হয়। এই ব্যাপারগুলো আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে ফিচারের মধ্যে পড়তেছে। ফিচারের মধ্যে আরও আছে, যেমন ফিঙ্গারপ্রিন্টের লকের সময়টা বাঁচায় আমাদের। আসলে ফিঙ্গারপ্রিন্ট যত তাড়াতাড়ি ফোন খুলতে পারি আমরা তাড়াতাড়ি ইউজ করতে পারি। যদি বিল্ট-ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পান, মানে আপনার ডিসপ্লেতে ফিঙ্গার, তাহলে মোটামুটি আরও ভালো হয়। এছাড়া সাইডে যেটা আছে মাউন্টেন ফিঙ্গার না কি জানি, আমার সঠিক মনে নেই, তো মাউন্টেন ফিঙ্গার হলো কোনো ব্যাপার না, ওইটাও মোটামুটি ভালোই, খারাপ না। তবে যদি আপনি একদম পান যে ডিসপ্লেতে বিল্ট-ইন ডিসপ্লেতে আপনার ফিঙ্গার রয়েছে, তাহলে তো কথাই নেই। তো আমরা আমাদের আধা ঘন্টার ভিডিওতে আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি মোবাইলটা। এখন যদি স্টোরের কথা বলি, কোথা থেকে কিনবেন, আমরা আগেই বলছি যে লোকাল স্টোর থেকে কেনার জন্য। তারপর আরেকবার বলে দিচ্ছি ডিভাইসগুলো, প্রথম যদি কোনো ডিভাইস কেনেন লোকাল কোনো স্টোর থেকে নেবেন, কাগজপাতিগুলো দেখে নেবেন, অফিসিয়াল ট্রাই করবেন। আর আনঅফিসিয়াল ফোন নিলে কি ক্ষতি হয় এটা নিয়ে কিন্তু আমরা সেকেন্ড ক্লাস আলোচনা করছি। সেকেন্ড ক্লাস আমাদের একটা পার্ট ছিল যে আনঅফিসিয়াল ফোন কেনার জন্য কীরকম বিপদ হইতে পারে। তো আনঅফিসিয়াল ফোন বা চুরাই ফোন এগুলো অ্যাভয়েড করে একদম লোকাল স্টোরগুলো, যেগুলো আপনার আশেপাশে দোকান রয়েছে, সেখান থেকে কেনার চেষ্টা করবেন। পরিচিত দোকান থাকলে তো কথাই নাই।
আর তারপরে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি অনলাইন থেকে কিনতে পারবেন। 3 নাম্বার 4 নাম্বার ফোন আপনি অনলাইন থেকে কিনে চোখ বন্ধ করে কোনো সমস্যা নাই। আমরা যদি কম্পিউটারের কাজে আসি তাহলে এখানে আমাদের একটা বেশি চিন্তা ভাবনা করতে হবে, কারণ আমরা ফোনের যেমন বিজ্ঞ ব্যক্তি আশেপাশে পাই যাদের থেকে আমরা জ্ঞান নিতে পারি, কম্পিউটারের ক্ষেত্রে তেমনটা আমরা পাই না। কম্পিউটারের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তো এই জন্য আমাদের কম্পিউটারের জায়গায় একটু বেশি ফোকাস দিতে হবে। প্রথম যেটা আসবে সেটা হচ্ছে উদ্দেশ্য। মোবাইল দিয়ে আমরা কথাও বলতে পারি, গেমও খেলতে পারি, আবার এডিটও করতে পারি, ক্যামেরার জন্য শ্যুটও করতে পারি, যেটা মনে করে ইচ্ছা চালাইতে পারি। বাট কম্পিউটারের ক্ষেত্রে তা না। আপনি কম্পিউটার কিসের জন্য কিনবেন সেটা স্থির করতে হবে আপনাকে। কম্পিউটার প্রথমত এমনিতেই 2 ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ল্যাপটপ আর একটা হচ্ছে ডেস্কটপ, দুইটাই কম্পিউটার। তো আমাদের ক্লাসটা কম্পিউটারের উপর ফোকাস করে করা হয়েছে। আমরা অনেক ক্লাস কম্পিউটারের জন্য করব, তাই যারা কম্পিউটার কিনতে চান কম্পিউটারের জন্য আমাদের আলাদা আরেকটা ক্লাস থাকবে, মোবাইল কেনার জন্য আমাদের আরও একটা ক্লাস থাকবে। এটাতে আমরা বিভিন্ন ডিভাইস নিয়ে আলোচনা করতেছি, যেমন প্রসেসর ছাড়া আরও অন্যান্য যে ডিভাইসগুলো ছিল, র্যাম, রম, স্টোরেজ, বিভিন্ন ফিচার, আইওএস মানে অপারেটিং সিস্টেম, এগুলো নিয়ে সবগুলো নিয়েই মোটামুটি আমরা আলোচনা করার চেষ্টা করব এটাতে। আর বাকি যে ফোন কেনার জন্য স্পেসিফিক একটা ক্লাস থাকবে, কম্পিউটার কেনার জন্য স্পেসিফিক একটা ক্লাস থাকবে। আচ্ছা, কথা না বাড়ায় আমরা ডিরেক্ট কীভাবে কম্পিউটার কিনতে পারি সে ব্যাপারে চলে যাই। আমাদের উদ্দেশ্য স্থির করতে হবে আমরা কী করতে চাই। প্রথম দিকে যদি আমরা কম্পিউটার ইউজার হয়ে থাকি, আমি সাজেস্ট করবো ল্যাপটপ কেনার জন্য। কারণ আমাদের যে কোনো জিনিস প্রথম কিনলে, যদি আমরা একটা টি শার্টও কিনি, প্রথম যখন কিনবো ওটা অনেক কয়বার পরবো, অনেক কয়বার পড়তে মন যাবে, এমনও হইতে পারে পরে শুয়ে থাকবো। কিন্তু যখন ওটা পুরাতন হয়ে যাবে আস্তে আস্তে ওইটা হয়ে যাবে, ওইভাবে আর মনোযোগ দিব না। তখন আবার নতুন যেটা পাবো সেটা একটা সাইকেল হতে পারে, সারাদিন সাইকেলিং করে বেড়াবো, এরকম হয়। তো যদি আপনি কম্পিউটারের জন্য প্রথমেই ডেস্কটপটাকে চুজ করেন, তাহলে দেখা যাচ্ছে আপনাকে বসতে হবে হচ্ছে ডেস্কে, মানে আপনার একটা টেবিলের উপরে কম্পিউটার রেখে বসতে হবে সেখানে প্রতিনিয়ত, যেটা আপনার জন্য বোরিং লাগবে। বাট যদি ল্যাপটপ হয় তাহলে সেটা কিন্তু আপনার সাথে বিছানাতেও নিয়ে যেতে পারবেন। আপনি চাইলে সেটা আপনার আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যেতে পারেন, অথবা আপনার কলেজে নিয়ে যেতে পারেন, স্কুলে নিয়ে যেতে পারেন। এটার জন্য আমি মনে করি যে প্রথম যদি কম্পিউটার হয় আপনার, তাহলে সেটা ল্যাপটপ কেনা উচিত। আর উদ্দেশ্যটা ঠিক করার পরে, উদ্দেশ্যটা আমি বলতেছি যে আপনি কী কাজের জন্য নেবেন। যদি আপনি গেমিংয়ের জন্য নেন তাহলে ভারী প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড দিয়ে বানাতে হবে। আর যদি নর্মাল কাজের জন্য দেন তাহলে গ্রাফিক্স কার্ড না কিনলেও হয়, গ্রাফিক্স কার্ড লাগে না। আর যদি এমন হয় যে জাস্ট কম্পিউটারের টুকটাক কাজগুলো শেখার জন্য বা অফিসিয়াল যে কাজগুলো করার জন্য, এটার জন্য একটা বাজেট থাকবে। এগুলো ডিপেন্ড করবে কত টাকা খরচ হচ্ছে এবং কত ভারী জিনিস আপনার পিসিতে আপনি লাগাচ্ছেন। সেটা পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার, তো ল্যাপটপ ডেস্কটপ দুইটাই কিন্তু পিসি। তো আমি বারবার পিসি বলবো, অনেকে এবার বুঝবে না যে পিসি কি। পিসি হচ্ছে পার্সোনাল কম্পিউটার, ডেস্কটপকেও পিসি বলা হয়, ল্যাপটপকেও পিসি বলা হয়। ওকে, তো আচ্ছা, আমাদের উদ্দেশ্য ঠিক করার পরে আমরা প্রসেসর দিকে প্রথমে নজর দিব। আমরা মোবাইলের মতো এবার কম্পিউটারও প্রসেসর দিকে নজর দিব। কি প্রসেসর ভালো হয়? কম্পিউটারের বাজারে 2টা প্রসেসর একদম মার্কেটে একদম হাইপ উঠায় রাখে সবসময়, একটা হচ্ছে ইন্টেল আর একটা হচ্ছে এএমডি রেজনের। তো এএমডি রাইজন অথবা ইন্টেল একজন আরেকজনকে সবসময় টক্কর দিয়ে যায়। তো এই জন্য বলবো না যে এই প্রসেসরটা খারাপ, এই প্রসেসরটা ভালো। আমার যে ল্যাপটপ বা কম্পিউটার বা ডেস্কটপগুলো আছে সেখানে ইন্টেলের প্রসেসরও রয়েছে, আবার এএমডি প্রসেসরও রয়েছে। তো আমি দুইটাই ইউজ করছি মোটামুটি। তো এটার এক্সপিরিয়েন্স আমি যেটা বুঝছি আর কি, সেটা হচ্ছে দুই কাজের জন্য। এখন আপনি যদি মাল্টিটাস্কিংয়ের জন্য ব্যবহার করেন, লাইক এসইওর কাজ করেন বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করেন, এই জন্য আপনার অনেকগুলো ট্যাব ওপেন করতে হয়। এই মাল্টিটাস্কিংয়ের কাজগুলোর জন্য ইন্টেল মোটামুটি ভালো। আর যদি সিঙ্গেল টাস্কের জন্য কাজ করেন, যেমন জাস্ট ভিডিও এডিটিং করবেন আপনি ক্যাপকাটে বা প্রিমিয়ার প্রোতে, অথবা এমন হইতে পারে যে আপনি গেমিং করবেন, তো এটার জন্য এএমডির ভালো। যদিও আমি আগেই বলছি যে গেমিংয়ের জন্য ওটার আরও স্পেসিফিক আরও ভালো বাজেট নিতে হবে, কারণ গেমিংয়ের জন্য হয়তো বা আলাদা গ্রাফিক্স কার্ড লাগতে পারে। তো এমনিতে নর্মালি এএমডির যে গ্রাফিক্স কার্ড, যে প্রসেসরের সাথে একটা গ্রাফিক্স কার্ড লাগানো থাকে, ইন্টেলের সাথেও থাকে, এএমডির সাথেও থাকে, যেটা থাকে ওটা মোটামুটি ভালো থাকে। তো গেমিং না হইলেও মোটামুটি সব ধরনের এডিটগুলো করা যায়। তো সেক্ষেত্রে আমরা যে ইন্টেলের যে প্রসেসরগুলো পাই সেটা হচ্ছে কোরাই 3, কোরাই 5, কোরাই 7, কোরাই 9, এই ধরনের প্রসেসরগুলো আমরা পাই। তো আমরা যেটা করি সেটা হচ্ছে প্রসেসরটা বেশি নেওয়ার চেষ্টা করি, প্রসেসর 5 নেওয়ার চেষ্টা করি, কোরাই 5। কিন্তু কথা হচ্ছে যে আপনার জেনারেশনটার দিকেও আবার নজর দিতে হবে, কারণ এই প্রসেসরগুলোর আবার জেনারেশন আছে। যেমন কোরাই 3 2 জেনারেশন, কোরাই 3-র 6 জেনারেশন, কোরাই 5-এর 6 জেনারেশন,
কোরাই ফাইভের 6 জেনারেশন, কোরাই থ্রির 12 জেনারেশন। এখানে বেশি হচ্ছে মানে ভালো হচ্ছে, একটু গরমিল লাগতে পারে, আমি একটু আস্তেই বলি এটা। কোরাই ফাইভ 6 জেনারেশন, কোরাই ফাইভ এখানে কিন্তু প্রসেসরের কোডটা বেশি, কোরাই ফাইভ কিন্তু জেনারেশনটা কম 6। আর একটা হচ্ছে কোরাই থ্রি 12 জেনারেশন, এখানে কোডটা কম বাট জেনারেশনটা বেশি। তো যেহেতু সফটওয়্যারগুলো আপগ্রেডেবল হয় তাই যেটা হয় সেটা হচ্ছে এই সফটওয়্যারগুলো যত দিন যায় তত জেনারেশনটা বেশি লাগে। তো আপনি যদি কোরাই থ্রি 12 জেনারেশন নেন, এটা যে ভালো যে সার্ভিসটা দিবে, যে ভালো মানের সার্ভিস দিবে, কোরাই ফাইভের 6 জেনারেশন ওই সার্ভিসটা দিতে পারবে না, কারণ জেনারেশনটা পিছিয়ে আছে। আশা করি এই জেনারেশনের ব্যাপারটা আমি বুঝে দেওয়া পারছি। তো আপনি যদি প্রসেসর নেন সেক্ষেত্রে ট্রাই করবেন লেটেস্ট প্রসেসর নিতে। এখন 14 চলতেছে, 14 যদি ওইভাবে মার্কেটে পাওয়া যায় না, 13 পাওয়া যায়, 12-13 পাওয়া যায়। তো আপনি চেষ্টা করবেন কোরাই থ্রির 12 বা কোরাই ফাইভের 12-13 নেওয়ার জন্য। যদি এমন হয়, যদি অপশন আছে যে কোরাই থ্রি 10, কোরাই ফাইভের 6, আপনি কোনটা নেবেন তাহলে কমেন্টে জানান আপনি কোনটা নেবেন, আমি যদিও পরে বলে দিব। এটা ছিল ইন্টেলের। আর যদি এএমডির ক্ষেত্রে আসি, এএমডির ক্ষেত্রেও সেম 579, এই ক্ষেত্রেও সেম। এখানে প্রসেসর এগুলা কম্পিউটারের আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি আপনি ল্যাপটপ কিনেন তাহলে হয়তো বা সব বিল্ড ইন অবস্থায় থাকবে, মানে একসাথে দেওয়া থাকবে, একটার সাথে আরেকটা লাগানো থাকবে। বাট আপনি যখন ডেস্কটপ কিনবেন তখন আপনি চাইলে আলাদা আলাদা করে নিতে পারবেন। তবে আলাদা করে নেবেন মানে এই না যে আপনার চাইলেন একটা র্যাম লাগাই দিলেন 120 জিবি, বাট মাদারবোর্ড নিয়ে নিছেন একদম কম দামের একটা কম মডেলের, তো সেক্ষেত্রে কিন্তু আবার হবে না। প্রসেসর, মাদারবোর্ড এগুলো ওই কত জিবি র্যামকে নিতে পারবে সেটাই নিতে হবে। এটা আবার মাদারবোর্ডের উপর আবার হার্স ডিপেন্ড করে, কত হার্স মানে কত স্পিডে ঘুরতেছে, ক্লক স্পিডে ঘুরতেছে, এই সেই আরও অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো আমি বলে আপনাদের বিপদের মধ্যে ফেলতে চাই না, তো এগুলো আমি আপাতত স্কিপ করতেছি। তবে ডেস্কটপ কেনার ক্ষেত্রে মানে এগুলো একটা আরেকটার সাথে করে একটা আরেকটার উপরে ডিপেন্ড করে, বাট কম্পিউটার বা ল্যাপটপ অথবা মোবাইল এগুলো ডিপেন্ড করে না, কারণ ওইগুলো তো ওইভাবে বিল্ডিং অবস্থায় থাকে, আপনার চাইলেও আপনি বেশি নিতে পারবেন না। হয়তো বা বলতে পারবেন যে এটার মধ্যে হয় কি না, তো এটার মধ্যে নিলে মাদারবোর্ডটা এমনিতেই বেড়ে যাবে। আপনি যদি প্রসেসর বাড়িয়ে আনেন বা র্যাম বাড়িয়ে আনেন, দেখবেন মাদারবোর্ড বা প্রসেসর এমনিতেই বেড়ে যাবে। ওকে, প্রসেসরের ক্ষেত্রে আমরা দুইটা প্রসেসর পাইছি, ইন্টেল আর এএমডি। ইন্টেলের সিরিজ কোরাই 3579, ইন্টেলের এএমডির ক্ষেত্রেও তাই। আর এএমডি ইউজ করা হচ্ছে আপনার সিঙ্গেল টাস্কের জন্য, মাল্টিটাস্কের জন্য ইন্টেল ভালো। এএমডি হচ্ছে সিঙ্গেল টাস্ক, মাল্টিটাস্কের জন্য ইন্টেল ভালো, মনে রাখেন একটু কষ্ট করে। আচ্ছা, এবার র্যাম এবং স্টোরেজের কথা বলি। র্যাম হচ্ছে, সংজ্ঞা দিব না আমি একদম না, র্যাম হচ্ছে কতটুকু চাপ নিতে পারবে আপনার কম্পিউটারটা। আপনার যদি এখন বর্তমান সময়ে যে জেনারেশন চলতেছে এই সময়টায় 4 জিবি র্যাম হচ্ছে সর্বনিম্ন র্যাম, মানে এর নিচে কম্পিউটার আপনি পাবেনই না, বানাতেও পারবেন না। আর নর্মাল হচ্ছে 8 জিবি, 8 জিবি বা 12 জিবি বা 16 জিবি, এগুলো হচ্ছে নর্মাল। তবে 4 জিবি র্যামে কিন্তু এখন চলে না, ওইভাবে আপনি কাজ করতে পারবেন না। তাই চেষ্টা করবেন যদি ডেস্কটপ হয় তাহলে 8 জিবি থেকে শুরু করতে, 12 জিবি বা 16 জিবি, দুইটা স্লোটে একটা 8 জিবি অথবা দুইটা স্লোটে একটা 8 জিবি আর একটা হচ্ছে 4 জিবি 12 জিবি লাগাই দিবেন, বা 8 জিবি 16 জিবি লাগাই দিবেন দুইটা স্লোটে। আর যদি ল্যাপটপ কিনেন সেক্ষেত্রে হয়তো বা আপনার বাজেটের মধ্যে 50,000 টাকার বাজেটের মধ্যে হয়তো বা 4 জিবি বেশি পাবেন না আপনি। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আর হ্যাঁ এগুলোতে কিন্তু ব্র্যান্ড দেখতে হবে। বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে, বা আমি কোনো ব্র্যান্ডের নাম বলতেছি না, বাট অনেক ব্র্যান্ড আছে যারা অনেক বেশি দিচ্ছে, র্যাম দিবে, বাট কাজের কাজ কিছু হবে না। তাই বেশি ব্র্যান্ড আপনার ওইভাবে না নিয়ে ব্র্যান্ডটা আগে চিনতে হবে। আপনার কীভাবে ব্র্যান্ড চিনবেন আমি বলে দিচ্ছি গুগল সার্চ করে, না পারলে আমাকে জানাবেন, আমি আরও ভালোভাবে শিখিয়ে দেবো। আচ্ছা, এখন 50,000 টাকার উপরে তো আপনি 4 জিবি র্যাম পাবেন না, সেক্ষেত্রে এখন 4 জিবি র্যামে তো কাজও করা যাবে না, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনার কষ্ট করে আরও একটা 8 জিবি র্যাম লাগিয়ে নিতে হবে, তাহলে 16 জিবি হবে। আমার যে প্রথম যে ল্যাপটপটা ছিল সেটা আমার 4 জিবি র্যাম ছিল, ইভেন 1 বছরের ওয়ারেন্টি ছিল। আমি ওয়ারেন্টিটা ভেঙে, মানে ল্যাপটপ খুললে ওয়ারেন্টিটা দেয় না পরে আর, তো আমার ল্যাপটপটা খুলতে হয়েছে র্যাম লাগানোর জন্য। ল্যাপটপটা খুলে আমি র্যাম লাগাই নিছি, কারণ আমার কাজ চলতেছিল না। এই জন্য আমি বলতেছি যদি 4 জিবি র্যাম থাকে ল্যাপটপে তাহলে আরও একটা 8 জিবি র্যাম লাগাই নেবেন। তো র্যামের দাম যদি ডেস্কটপের ক্ষেত্রে বলেন তাহলে 3,000 4,000 থেকে পেয়ে যাবেন, 3,000 2,500 3,000-এর মধ্যে পেয়ে যাবেন। আর ল্যাপটপের ক্ষেত্রে 4,000 থেকে পেয়ে যাবেন। আর এগুলোর মতো কোম্পানি আছে, এগুলোর মতো দাম আছে, এটার জন্য আপনার গুগল সার্চ করতে হবে, বা বিভিন্ন গ্রুপ বা ইউটিউবে সার্চ করতে হবে কোন র্যামটা ভালো, বর্তমান সময়ে কোন র্যামটা হাইপে আছে, কোন র্যামটা ভালো সার্ভিস দিচ্ছে, এগুলো আপনার রিভিউ দেখে নিতে হবে। আপনার এই ক্লাসটা হচ্ছে কীভাবে কিনবেন কেনার কৌশলটা, তাই কৌশলগুলো আপনার শিখতে হবে। সার্চ করবেন, আপনার একটা র্যাম দরকার,
র্যামের নাম একটা পোস্ট করবেন যে আমি এটার জন্য এটা র্যাম নিতে চাইতেছি, কোন র্যামটা এখন ভালো আছে। তো অনেকেই সাজেস্ট করবে, ওই র্যামগুলো আপনি গুগল বা ইউটিউবে সার্চ করে ঘেটে দেখবেন যে কোন র্যামটা সবাই ভালো বলতেছে, যেটা ভালো বলতেছে সেটাই নেবেন। এটা হচ্ছে গুড রিভিউয়ের কাজ। আর যদি স্টোরেজের কথাই বলি, র্যাম আপনার 4 GB থেকে শুরু হইতেছে বলতেছি বর্তমান সময়ে। আর স্টোরেজের ক্ষেত্রে আসে, স্টোরেজ 2 ধরনের হয়। একটা হচ্ছে এসএসডি, সলিড ড্রাইভ, এসএসডি, সলিড এসএসডি পূর্ণরূপে ভুলে গেছি আমি, যাই হোক। এইচডিডি হচ্ছে হার্ড ড্রাইভ ডিস্ক সমতা, সলিড এসএসডি হচ্ছে সলিড ডিস্ক ড্রাইভ, বা এটা মনে নেই আমার, যাই হোক। এসএসডি আর এইচডিডি দুইটা হয়। তো এইচডিডিটা বড় মানের, আমার কাছে আমি সময় পাই নাই, না হলে এগুলো খুইলে আমি আপনাদের দেখাইতাম। নেক্সটে হয়তো বা খুলে অথবা আমি আমার স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোনটাকে এসএসডি বলে, কোনটাকে এসএসডি বলে। আসলে এইচডিডি আর এসএসডি এগুলোর নামগুলো শুনতে একদম পাশাপাশি, তো বুঝতে একটু কষ্ট হবে, আমি বুঝতেছি আপনাদের ব্যাপার। বাট সময় সংকীর্ণ অবস্থায় ভিডিওটা শুরু করতে হয়েছে, তো ভিডিও সময় পাই নাই আমি, যার জন্য এগুলো গোছানো হয় না। আচ্ছা, যাই হোক। তো এসএসডিটা বর্তমান সময়ে অনেক ভালো চলে, মানে এসএসডিটা হচ্ছে দামটা বেশি আর সার্ভিসটা খুব ভালো দেয়। বর্তমান সময়ে এসএসডি খুব ভালো চলে। এসএসডি কাজ করে হচ্ছে, আপনি যদি উইন্ডোজ ইউজ করেন বা আপনি যে অপারেটিং সিস্টেম ইউজ করবেন সেটা রাখবেন হচ্ছে এসএসডির মধ্যে। এসএসডিটা শুরু হয় 128 GB থেকে, এর নিচে এসএসডি পাওয়া গেলেও ওইগুলো ওইভাবে ইউজ হয় না। তবে 256 GB নেবেন। আপনার যদি এসএসডি নেওয়ার সুযোগ থাকে, যদি বিল্ড ইন এসএসডি থাকে তাহলে তো চেঞ্জ করার অপশন নাই, বা চেঞ্জ করে নিলে আপডেট করে নিতে হবে। কিন্তু বিল্ড ইন না থেকে যদি আপনার এমন হয় যে আপনার সুযোগ আছে চেঞ্জ করার, সেক্ষেত্রে আপনি এসএসডিটা 256 GBর উপরে নেবেন, 256 GB যেটা আছে ওইটার উপরে নিয়ে ট্রাই করবেন। 500 GB 1000 GB হলেও খুবই ভালো, বাট এগুলোর দাম অনেক বেশি হবে, আবার হার্ড ডিস্কের দাম খুব কম। এজন্য আপনি যেটা করবেন, একটা এসএসডি নেবেন হচ্ছে 256 GB, আর হার্ড ডিস্ক নেবেন একটা 1 TB। হার্ড ডিস্কের কাজ হচ্ছে ওইখানে স্টোরেজ করে রাখবেন ডাটাগুলো, আর এখানে এসএসডিতে যে ডাটাগুলো রাখেন এগুলো হারায় গেলে খুঁজে, মানে ওইগুলো রিকভার করা অনেক কঠিন। আর এইচডিডির ডেটাগুলো খুঁজে পাওয়া যায়, মানে হারাইলে ওইগুলো খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এখন ডাটার জন্য যে ডেটাগুলো, ভিডিও, অডিও বা মুভিস, এগুলো রাখার জন্য আপনি কি ইউজ করবেন? হার্ড ডিস্ক। আর যদি বলি যে আপনার মানে পারফর্মিংয়ের জন্য, আপনার উইন্ডোজ রাখলে কম্পিউটারের স্পিডটা বেড়ে যাবে, এটা পারফর্মিং। তো এই পারফরমেন্স বাড়ানোর জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে এসএসডি। তো একটা এসএসডি লাগাবেন, একটা হার্ড ডিস্ক লাগাবেন। যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে আপনার হার্ড ডিস্ক লাগানোর দরকার নেই, একদম একটা 1 TB একটা এসএসডি লাগাই নেবেন, সেটারে পার্টিশন করবেন, ভেঙে কিছু উইন্ডোজের জন্য রাখবেন, বাকিগুলো আপনার স্টোরেজ হিসেবে আপনি ব্যবহার করবেন। তবে বাজেট কম থাকলে এরকম করবেন। আমারও বাজেট কম, আমিও এরকম করে চলি। আমার এসএসডিও আছে, হার্ড ডিস্কও আছে, ছোটো একটা এসএসডি লাগাইছি কম্পিউটার স্মুথলি চালার জন্য। আর ডাটা আমার 2 TB হার্ড ডিস্কও আছে, প্রচুর পরিমাণ ডাটা সংরক্ষণ করতে হয়। এই ভিডিওটা রেকর্ড হতেছে, এইটারও ডাটাটা রাখতে হবে, তো এটার জন্য প্রচুর পরিমাণ ডাটা লাগে। এটার জন্য আমার হার্ড ডিস্ক আছে, আমি হার্ড ডিস্কের মধ্যে এই ডাটাগুলো রাখি। আর যদি এটা হারায়ও যায় খুব তাড়াতাড়ি রিকভার করা যায়, এটা আমি আরও আগেই বলছি। আচ্ছা, এরপর আছে গ্রাফিক্স কার্ড অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা হচ্ছে যারা গেমিংয়ের জন্য পিসি বানাতে চাইতেছেন, তো তারা গ্রাফিক্স কার্ড নেবেন। বর্তমানে একটা গ্রাফিক্স কার্ডের দাম হাইস্ট যদি বলেন 5 লাখের উপরেও আছে। কিছুদিন আগে একটা লঞ্চ হয়েছে 5090 একটা গ্রাফিক্স কার্ড RTX-এর, তো অনেক দাম। আমি কিছুদিন আগে একটা গ্রাফিক্স কার্ড কিনছি, খুঁজে পাওয়া যাইতেছে না। আমি যেটা কিনতে গেছি সেটা পাই নাই, অন্যটা কিনতে হয়েছে আমার। মানে এই গ্রাফিক্স কার্ডগুলো প্রচুর চাহিদা, গেমিংয়ের জন্য বিশেষ করে গ্রাফিক্স কার্ডগুলো ইউজ করা হয়। আর এই গ্রাফিক্স কার্ড রেন্ডারিংয়ের জন্য, এই গ্রাফিক্স কার্ডগুলো রেন্ডারিংয়ের জন্য কাজ করে। আপনি যদি একটা ভিডিও এক্সপোর্ট দেন, একটা ভিডিও এডিট করছেন, এক্সপোর্ট দিচ্ছেন, আমি সহজভাবে বোঝাচ্ছি। একটা ভিডিও এডিট করছেন, এটা এক্সপোর্ট দিচ্ছেন আপনার প্রথমে কিন্তু বলছি প্রসেসরের সাথে একটা গ্রাফিক্স কার্ড লাগানো থাকে। তো ওই গ্রাফিক্স কার্ডে যে সময় নিবে, আপনার যদি একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকে, ডেডিকেটেড মানেটা হচ্ছে আলাদা একটা গ্রাফিক্স কার্ড থাকে, তাহলেও তো সময় নিবে না। দেখা গেছে যে আমার একটা 5 মিনিটের ভিডিও এক্সপোর্ট করতে 2-3 ঘন্টা লাগে যেত, এখন 20 মিনিটের ভিডিও এক্সপোর্ট করতে 1 মিনিটের বেশি সময় লাগে না, বা 1 মিনিটেরও কম সময় লাগে, 40 সেকেন্ডের মতো সময় লাগে। বুঝতেছেন গ্রাফিক্স কার্ড কেমন কাজ করে। আর গেমিংয়ের ক্ষেত্রে এটার আরও ভালো কাজ করে, গেমিং স্মুথ করে, আপনার গেম প্লেকে একদম রিয়ালিটির মধ্যে নিয়ে যাবে। গ্রাফিক্স কার্ড নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে, ক্লাস বড় হয়ে যাচ্ছে, গ্রাফিক্স কার্ড নিয়ে অত আলোচনা করবো না আমরা। যদি কারো গ্রাফিক্স কার্ড লাগে সেক্ষেত্রে তারা বর্তমানে যে হাই যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো নিয়ে ঘাটবেন। আর এছাড়া ভিডিও আছে ইউটিউবে, আমি যখন গ্রাফিক্স কার্ড কিনি ওই সময় ইউটিউবে অনেক কটা ভিডিও দেখছি,
ওইখানে অনেক ভালো ভালো ভিডিও আছে যেখানে ওসি এর মানে কি, টিআই এর মানে কি, এগুলা এগুলা বিস্তারিত বলছে যে 4.60 4.30 বা 3.3060 কোনটার মডেল কেমন, কোনটা ভালো, কোন কোম্পানির ভালো, এগুলো নিয়ে অনেক ভিডিও আছে। ইভেন এগুলো কম্পেয়ার করে, একটার সাথে আরেকটা কম্পেয়ার করে। তো এই কম্পেয়ার করলে আপনি আস্তে আস্তে নিজেই বুঝতে পারবেন যে আসলে কোনটা ভালো। একটা মনিটর কেনার সময়ও কিন্তু এই ব্যাপারগুলো আপনারা খেয়াল করবেন। শুধু মোবাইল আর কম্পিউটার বললাম তার মানে এই না, আপনি যখন মনিটর কিনবেন তখন দেখবেন যে আপনার আইপিএস প্যানেল ভালো না ভিএ প্যানেল ভালো, দুইটার মধ্যে কম্পেয়ার করার ভিডিও আছে ইউটিউবে। তো আপনি যা ওই ভিডিওগুলো দেখবেন, কম্পেয়ার করবে তারা কোনটা কিসের জন্য, কোনটা আপনার এসইও করার জন্য বা ডিজিটাল মার্কেটিং করার জন্য, কোনটা গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য, কোনটা ওয়েব ডিজাইন বা প্রোগ্রামিং করার জন্য, এগুলোর জন্য আপনার কম্পিটিশন করা ভিডিও আছে। ওই ভিডিওগুলো আপনি দেখলে তাহলে কিন্তু আপনি অরিজিনাল যে মানে আপনার মন মতো বা আপনি যেটা চাচ্ছেন ভিতরে ভিতরে মন থেকে সেটা খুঁজে পাবেন ওই কম্পিটিশনগুলো দেখলে। তো গ্রাফিক্স কার্ডের কম্পিটিশন যেভাবে দেখবেন সেভাবে প্রত্যেকটা জিনিসই। আমি একটা ওয়েব ক্যাম কিনছি যেটার মাধ্যমে আপনি আমাকে দেখতেছেন এখন। এই ওয়েব ক্যামটা কেনার জন্য আমি প্রায় 15 দিন খাটছি, শুধু ওয়েব ক্যামই দেখছি কোন ওয়েব ক্যাম ভালো হবে, কোনটার মধ্যে কী ভালো, কোনটার রেজুলেশন কেমন, এই সেই হেন দেন। তারপরেও খুব কম বাজেটের মধ্যে নিছি, যার জন্য আমার ভিডিও কোয়ালিটি অত খারাপ। যাই হোক, এবার আমরা ব্যাটারি বা ইউপিএস বা আইপিএস নিয়ে কথা বলবো। ব্যাটারি, ইউপিএস, আইপিএস এগুলো কোথা থেকে আসলো কম্পিউটারের মধ্যে। তো এখন কথা হচ্ছে, যদি আমরা ল্যাপটপ কিনি তাহলে ব্যাটারি, আর ডেস্কটপ কিনলে আমাদের ব্যাটারি থাকে না। তো ল্যাপটপের যে ব্যাটারি, সে ব্যাটারির ব্যাকআপ কেমন দিচ্ছে ওইটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনি কতক্ষণ ভালোভাবে কারেন্ট যাওয়ার পর চালাতে পারবেন। আরেকটা ব্যাপার, ইম্পর্টেন্ট একটা তথ্য দিয়ে দিই। অনেকে বলে যে ল্যাপটপের ব্যাটারি থাকা অবস্থায় আমরা যদি ফুল চার্জ করার পরেও আমরা লাইন দিয়ে চালাই, মানে কারেন্টের লাইনটা আমরা কম্পিউটার ল্যাপটপের মধ্যে লাগাই তারপর চালাই, তাহলে সমস্যা হয়। আসলে এরকম কিছু হয় না। আমি প্রায় 3 বছর থেকে একটা ল্যাপটপ এইভাবে ইউজ করি, যেটা একদম পাওয়ার কেবল লাগাই রাখছি আমি সবসময়। সেটা ব্যাটারি ফুল হলেও পাওয়ার কেবল, কারেন্ট গেলেও পাওয়ার কেবল, সবসময় পাওয়ার কেবল। ইভেন আমার বাড়িতে আইপিএস আছে, তারপরে ওই কেবল লাগানোই থাকে। আমার ল্যাপটপের কোনো সমস্যা হয় নাই, আমার চার্জারেরও কোনো সমস্যা হয় নাই। তাই এই ব্যাটারি আপনারা যখন চালাবেন তখন যদি ফুল চার্জ হয়ে যায়, পাওয়ার কেবল খোলার দরকার নেই, পাওয়ার কেবল লাগানো থাক, কোনো সমস্যা নাই। ব্যাটারি ব্যাকআপ কেমন দেয়? সাধারণত ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ 3 ঘন্টা থেকে 4 ঘন্টা দেয়, বেশি দেয় না ওই রকম। আপনি বন্ধ করে রাখলে আলাদা ব্যাপার। তো 3-4 ঘন্টার, আমার মনে হয় 3-4 ঘন্টা ব্যাকআপই অনেক। তো এটার জন্য ব্যাটারি ওইভাবে আলাদাভাবে কেনার প্রয়োজন নাই। যে ল্যাপটপের ব্র্যান্ডগুলো আছে, ডেল হইতে পারে, এইচপি হইতে পারে, যে ব্র্যান্ডগুলো মোটামুটি ভালো চলতেছে ওই ব্র্যান্ডের কিনলেই হয়, তার ব্যাটারি দেখতে হয় না। আর তারপরেও যদি আপনি ব্যাটারি দেখতে চান, আমি তো আপনাকে সার্চ করা শিখেছি কীভাবে আপনি সার্চ করবেন, গিয়ে সার্চ করে ব্যাটারিটা একটু খুঁজে নেবেন। আচ্ছা, আমরা এবার আসবো হচ্ছে ইউপিএস এবং আইপিএস নিয়ে। ইউপিএস আইপিএস এর ব্যাপারটা হচ্ছে, আইপিএস আমরা মোটামুটি সবাই চিনি, এগুলো নিয়ে সংজ্ঞা দেওয়ার কিছু না। ইউপিএস আইপিএস কোনোটারই আমি সংজ্ঞা দিব না। ইউপিএস রাখা হয় কম্পিউটারের ব্যাকআপের জন্য, ইনস্ট্যান্ট কারেন্ট পাস করার জন্য। আইপিএস আমরা মোটামুটি সবাই জানি, সবার বাড়িতে আইপিএস থাকে, পাওয়ার সাপ্লাই করা। আইপিএস একটা কারেন্টের ব্যাকআপ দেয়। এখন যদি আপনি ডেস্কটপ কিনেন, সেক্ষেত্রে যদি কারেন্ট চলে যায়, হুট করে কম্পিউটারটা বন্ধ হয়ে যায়। এখানে যে সমস্যা হয়, সেখানে আপনার পাওয়ার সাপ্লাই কেটে যেতে পারে, বা অতিরিক্ত পাওয়ার আসার ফলে, ইনপুট আউটপুটের ফলে যেটা হবে, আপনার জিনিসপাতি মানে ভিতরে যা আছে, প্রসেসর, মাদারবোর্ড বা এমন যা আছে সব পুড়ে যেতে পারে। তো এটার জন্য একটা স্মুথ একটা ভোল্টেজ এবং একটা ব্যাকআপ রাখার জন্য একটা ইউপিএস আপনার ডেস্কটপে রাখতে হয়। যদি আইপিএস থাকে, এখন বর্তমান সময়ে যে আইপিএসগুলো পাওয়া যায়, সেখানে ইউপিএস সিস্টেম করা থাকে, মানে সাথে সাথে পাস করে। আসলে পার্থক্যটা আমি একটু বলি। আইপিএস হচ্ছে কারেন্টটা রাখে জমা, তারপর সাপ্লাই করে। আর ইউপিএসটা হচ্ছে মানে একদম কোনো বাফারিং করে না, সাথে সাথে সাপ্লাই করে। কারেন্ট যাওয়ার সাথে সাথে সাপ্লাই করে দিবে। আইপিএস কয়েক মিলি সেকেন্ড দেরি করে, যার ফলে অনেক সময় দেখবেন যে কম্পিউটার একটা বাড়ি খায়, কম্পিউটার বন্ধ হয়ে আবার অন হয়ে যায়। আইপিএস দিয়ে কম্পিউটার চালাচ্ছেন, চালাতে চালাতে কারেন্ট চলে গেছে, কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে, তারপর আবার রান হবে। এটা একটা বাড়ি খায়, এই বাড়িটাও অনেক ক্ষতি, এই জন্য ইউপিএস ইউজ করে বেসিক্যালি। তো ওইটার জন্য একটু বেশি ওয়াটের আইপিএস নিলেই কাজ হয়ে যায়। আর বর্তমান সময়ে ম্যাক্সিমাম আইপিএস ইউপিএস সিস্টেম করা থাকে, তাই আলাদাভাবে বলার কিছু নাই। তবে আপনার যদি আইপিএসের বাজেট না থাকে, আইপিএসের মোটামুটি 25-30 হাজার টাকার মতো একটা ব্যাটারি কিনতে হয়। আইপিএসের দাম আছে 10 থেকে 12 হাজার টাকা। মোটামুটি একটা বড় বাজেট নিতে হয়, 5-6 হাজার টাকা ইউপিএস পাওয়া যায়। তো আপনার যদি আইপিএস কেনার বাজেট না থাকে, একটা ডেস্কটপের জন্য ইউপিএস নেবেন। ইউপিএস নেওয়ার অনেক কারণ আছে, এটা আমরা হয়তো আরও পরে আলোচনা করব। বাট এখন যেটা বলতেছি সেটা হচ্ছে, আপনার ইউপিএসটা এতই দরকার যে আপনি কম্পিউটারে যে উইন্ডোজটা রাখছেন, যদি কারেন্ট চলে যায়, শুধু আপনার কম্পিউটার পাস করবে, এটা তো একটা রিস্ক থাকলোই,
কিন্তু আপনি যে প্রজেক্টগুলো কাজগুলো করতেছিলেন সেটাও কিন্তু শেষ, একদম নষ্ট হয়ে যাবে। ইভেন উইন্ডোজ পড়ে যেতে পারে, আপনার লোকাল ফর্মেট হয়ে যেতে পারে, বা আরও অনেক সমস্যা হইতে পারে। এগুলোর জন্য বাঁচার জন্য একটা ইউপিএস লাগাবেন। আর যদি বেশি দামি কম্পিউটার হয়, পাওয়ার সাপ্লাইটার অনেক বেশি দাম হয়, কারণ পাওয়ার সাপ্লাই কেটে গেলে আপনি পাওয়ার সাপ্লাই কিনতে পারবেন না। এমন যদি দাম হয় আরও বেশি দাম, মানে বেশি দামি পাওয়ার সাপ্লাই বলতেছি 5,000 বা তারও উপরে পাওয়ার সাপ্লাইগুলোর কথা বলতেছি, তাহলে যদি এত টাকা দিয়ে একটা পাওয়ার সাপ্লাই কিনতে পারেন, তাহলে ওই 5,000 টাকা দিয়ে বসে আপনি একটা আইপিএসও কিনতে পারবেন। সো আপনি যদি বড় পিসি বিল করেন তাহলে একটা আইপিএস লাগাই নেবেন। আর যদি ল্যাপটপ হয় তাহলে কিন্তু এগুলো প্রয়োজন নাই, কারেন্টেই চলবে, ব্যাকআপ ব্যাটারিতেই দিবে। এখন পোর্ট ও কানেক্টিভিটির দিকে যদি আমরা একটু আসি, পোর্টগুলা, আমার কাছে একটা ল্যাপটপ আছে কিন্তু এটা স্ক্রিনে আসবে কিনা অনেক বড়, যাই হোক আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। পোর্টের কথা বলি, যেমন আমাদের এই হেডফোনটা আমরা লাগাইছি একটা পোর্টের মধ্যে, তারপর আমাদের ইয়ারফোন লাগাই একটা পোর্টের মধ্যে, বা আউটপুটের জন্য সাউন্ড বক্সে আমরা লাগাই। ক্যামেরাটা লাগাইছি আমি, এটাও একটা পোর্টে লাগাইছি, ইউএসবি পোর্টে। তো এই যে এই পোর্টগুলা, কতগুলো পোর্ট আছে আমার কাছে, দুইটা মনিটর আছে, দুইটা মনিটরে দুইটা পোর্ট, একটা হচ্ছে ভিজিএ কেবলের মাধ্যমে লাগানো, একটা হচ্ছে এইচডিএমআই কেবলের মাধ্যমে লাগানো। তো এই পোর্টগুলো কতটুকু আছে এগুলো আপনি একটু দেখে নিতে হবে। এখন কোন পোর্টের কী কাজ এটা যদি আপনি না বুঝেন তাহলে কীভাবে দেখবেন। তো এখন এইচডিএমআই বর্তমানে সবচেয়ে ভালো সার্ভিস দেয়। এইচডিএমআই কেবলের মাধ্যমে ডিসপ্লে আলোয় আসলে অনেক ভালো, মানে আগে যেটা ব্যবহার করে তো ভিজিএ কেবল ব্যবহার করতে হইতো, বাট এখন ম্যাক্সিমাম সময়টাই এইচডিএমআই কেবল ব্যবহার করা হয় মনিটর কানেক্ট করার জন্য। মানে কম্পিউটার থেকে, ডেস্কটপ থেকে, পিসি থেকে, আপনার সিপিইউ থেকে আপনার মনিটরে যে কানেক্ট করেন ডিসপ্লেটা, এই ডিসপ্লে পোর্টটা হচ্ছে এইচডিএমআই পোর্ট। তো ম্যাক্সিমাম মাদারবোর্ডে দুইটা এই পোর্টগুলো থাকে মাদারবোর্ডে, হ্যাঁ এই পোর্টগুলো কিন্তু থাকে মাদারবোর্ডে। গ্রাফিক্স কার্ডে কিন্তু কিছু পোর্ট থাকে, তো গ্রাফিক্স কার্ড নাম দিয়ে যেহেতু আমরা অত আলোচনা করতেছি না, কারণ আমাদের এখানে সবাই স্টার্টার কম্পিউটার কিনবে করতেছে মাত্র, তাই তারা গ্রাফিক্স কার্ড আমি কাউকে কিনতে বলবো না। তো আপনাদের জন্য যেটা হবে সেটা হচ্ছে ওই মাদারবোর্ডের পোর্টগুলো। মাদারবোর্ডের দুই ধরনের পোর্টটা একটু দেখে নেবেন, ভিজিএ কেবল আর একটা হচ্ছে এইচডিএমআই কেবল। যদি আপনি বুঝতে না পারেন আমরা এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও করব, তারপরেও যদি আপনার অসুবিধা হয় কাইন্ডলি আপনি একটু পোজ করে দুইটার নেন, একটা হচ্ছে এইচডিএমআই আর একটা হচ্ছে ভিজিএ। এই দুইটা নিয়ে সার্চ করেন, কেবল পেয়ে যাবেন, এবং এগুলো দেখতে পারবেন যে আসলে এদের কাজ কী। দুইটা লাইন থাকলে আপনি দুইটা মনিটর কানেক্ট করতে পারবেন, দুইটা মনিটর আপনার পিসিতে কানেক্ট করে দুইভাবে কাজ করতে পারবেন। অনেকে 3-4টা মনিটর লাগতে পারে, তো এই জন্য আলাদা গ্রাফিক্স কার্ড নিতে হবে, কারণ বেশিরভাগ মাদারবোর্ডে দুইটার বেশি কানেক্টিভিটি থাকে না। আর ইউএসবি পোর্টের ক্ষেত্রে ইউএসবি আপনার মাউস কিবোর্ড কানেক্ট করার জন্য তো ইউএসবি পোর্ট লাগবে, তো এগুলো আসলে থাকেই, ওই পোর্টগুলো থাকেই। আর একটা হচ্ছে ওয়াইফাই পোর্ট, ওইটাও থাকে, চার্জিংয়ের জন্য একটা পোর্ট থাকে, ওইটাও ল্যাপটপে থাকে। তো এই পোর্ট নিয়ে তো আলোচনা করার কিছু নেই, তো ওই পোর্টগুলোর ব্যাপারে আপনার জানতে হবে। সেটা ইউএসবি পোর্ট হইতে পারে, টাইপ সি পোর্ট হইতে পারে, অথবা আপনার মাইক্রোফোন বা হেডফোনের পোর্ট হইতে পারে, অথবা ওয়াইফাই পোর্ট হইতে পারে, অথবা ওই ওয়াইফাই যেটা ওটা ল্যান পোর্ট সম্ভবত, এইচডিএমআই বা ভিজিএ পোর্ট হইতে পারে। তো এই পোর্টগুলো সম্বন্ধে আপনার আইডিয়া থাকা ভালো, কিন্তু এই পোর্টগুলো সম্বন্ধে খুব আইডিয়া লাগবে ব্যাপারটা এমন না, কারণ এই পোর্টগুলো ছাড়াও কিন্তু আপনার ল্যাপটপ বা মাদারবোর্ড কিনলে অটোমেটিক পোর্টগুলো এসে যাবে, এটা আলাদাভাবে আপনার কিনতে হবে না। আচ্ছা যাই হোক, এবার আমরা আসি কুলিং সিস্টেমে। তো আমরা তো পিসি বানায় ফেলছি মোটামুটি, আমরা ল্যাপটপও কিনে ফেলছি, এখন এগুলোকে ঠান্ডা রাখতে হবে না, নাহলে তো ফুটে যাবে। তো এই ঠান্ডা রাখার জন্য কী করি আমরা, প্রসেসরের ঠান্ডা রাখার জন্য প্রসেসরের সাথে এক্সট্রা কুলিং ফ্যান থাকেই, কিন্তু আমাদের কেচিংয়ের জন্য কেচিংয়ের সাথেও কিন্তু আলাদা আমাদের এই কুলিং ফ্যানগুলো থাকে। তো এই ফ্যানগুলোর কাজটা কি, ফ্যানগুলোর কাজটা হচ্ছে ঠান্ডা রাখা, তাপ নিয়ন্ত্রিত করা। এখন ল্যাপটপের ক্ষেত্রে ভিতরের প্রসেসরের সাথে কুলিং ফ্যান দেওয়া আছে, কিন্তু আমরা যখন ল্যাপটপটা রাখি কোনো ডেস্কের উপরে, তো এই কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যায়। কুলিং ফ্যানটা সাধারণত নিচের দিকে ছিদ্র থাকে, আমি কি দেখাতে পারবো, চেষ্টা করি। এই যে এটা যেটা দেখতেছেন আপনারা, হ্যাঁ দেখা যায় তো, এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে কুলিং ফ্যানের। তো আমরা যখন এই ডেস্কটা রাখবো, ল্যাপটপটা রাখবো, তখন কিন্তু এটা ঢেকে যাবে, কুলিং ফ্যানটা ঢেকে গেল, তো তখন তো সমস্যা, কুলিং ফ্যান ঢেকে গেলে সমস্যা না। তো কুলিং ফ্যানের মানে একটু উঁচায় রাখার জন্য অনেক জিনিস পাওয়া যায়, আমার কাছে একটা আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল কুলিং ফ্যান, ওই ল্যাপটপের জন্য পাওয়া যায়, আপনি সার্চ করলে পেয়ে যাবেন এক্সটার্নাল কুলিং ফ্যান লিখে। তো ওই কুলারগুলো যদি আপনি ইউজ করেন, কুলার করে বলে, হ্যাঁ কুলার বলে, ওইগুলাকে কুলার ইউজ করেন তাহলে ঠান্ডা থাকবে। আমরা অনেক সময় ল্যাপটপ পায়ের উপরে রাখি বা বালিশের উপরে রাখি বা চাদরের উপর রাখি, এতে কিন্তু আরও বেশি গরম হয়। তো ল্যাপটপগুলো এভাবে রাখা যাবে না, আমাদের চেষ্টা করতে হবে কুলিং ফ্যানটা যেন ফাঁকা থাকে, আর এমন অবস্থায় রাখতে হবে যেন কোনোভাবে এটা গরম হয় না। আর বেশি গরম হইলে আমাদের ওইভাবে চালানো যাবে না,
আর কিভাবে এটা চালানো নিয়ম ভালো আছে, এটার জন্য আপনাদের গুগল আছে, ইউটিউব আছে। আমি এটা বলবো কেন বলতেছি, আপনারা সার্চ করবেন, সার্চ করতে না পারলে আমি আছি। আচ্ছা, আমরা মোবাইল এবং কম্পিউটারের বিভিন্ন আমরা মোবাইলের কম্পিউটারের বিভিন্ন পার্টস এবং বিভিন্ন জিনিস সম্বন্ধে জানছি। এর মধ্যে প্রসেসর ছিল বা মাদারবোর্ড ছিল, এগুলো ব্র্যান্ড হয়, যেমন MSI ব্র্যান্ডের আছে বা HP বা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, অনেকগুলো ব্র্যান্ড আছে। তো এখন কোন ব্র্যান্ড কেমন ওয়ারেন্টি দিচ্ছে, এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করতেছে আপনার আপনার উপরে। তো এখন আপনি শুনছেন যে এটাতে সুমন ভাই বলছে যে র্যাম লাগবে হচ্ছে 8 GB। তো আমি একটা 8 GB র্যাম পাইছি যেটার দাম হচ্ছে 3000 টাকা, আর সুমন ভাই বলছে যে 8 GB র্যাম ভালো, কিন্তু 4 GB র্যামের দামে 4000 টাকা। তো সেক্ষেত্রে অবশ্যই 8 GB থেকে 4 GBটা ভালো হবে, তাই না? আর এগুলো কিন্তু এখন ঠকানোর কোনো সুযোগ নেই, কারণ অনলাইন প্রাইস। আপনি জাস্ট মডেলটা লিখে, নামটা জাস্ট যেটা নাম আছে বা মডেল আছে সেটা লিখে জাস্ট সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি একদম সব দাম পেয়ে যাবেন। হয়তো বা 2-4-500 টাকা ডিফারেন্স হতে পারে, আপনি কম পাবেন। অনলাইনে যে প্রাইস আছে সেটা থেকে কম হবে, সেটা থেকে বেশি হওয়ার চান্স খুবই কম হয়। তো এই ব্র্যান্ডগুলো আপনারা দেখে নেবেন, বিশ্বস্ত যে ব্র্যান্ডগুলোর নাম বললে প্রমোশন হয়ে যাবে, এটা হচ্ছে সমস্যা। তো এই জন্য এইভাবে নাম বলা যায় না ওপেনে। আপনাদের যাদের এমনিতে লাগবে কাইন্ডলি আমাদের যে গ্রুপটা আছে ডিসকাশনের যে গ্রুপটা, ওই গ্রুপটাতে আপনারা একটা মেসেজ করে দিয়েন, সেখানে আমি কিছু ব্র্যান্ড বলবো নি। আর না হলে যদি আপনাদের এক্সট্রা লাগে, আমি ডেডিকেটেড একটা ভিডিও বানাবো ব্র্যান্ডগুলো নিয়ে, যে কোন ব্র্যান্ড কোনটার জন্য ভালো। তবে এখানে কথা আছে, যেমন এসিআই কিন্তু ইয়ামাহা মোটরস নিয়ে আসছে, ইয়ামাহার যে বাইকগুলো সেগুলো। আবার এই এসিআই কিন্তু লবণও বিক্রি করে, এসিআই কিন্তু আবার ওষুধও বিক্রি করে, বসুন্ধরা টিস্যুও বিক্রি করে, বসুন্ধরা ফ্লাডও বিক্রি করে। তো এখন এক একজন এক এক জায়গায় ভালো। আমার কাছে ওয়ালটন ফ্রিজ ভালো, আবার আমার ডেল ল্যাপটপ ভালো। তো এটা আমার ব্যক্তিগত পছন্দ, কোনো প্রমোশন কিছু না। তো এখন এক একটা জায়গায় এক একটা ব্র্যান্ড এক একটা জায়গায় ভালো অবস্থানে আছে, তো সেই ব্র্যান্ডটা যেটাতে ভালো আছে আমাদের সেটা নেওয়া উচিত। ওয়ালটন বাংলাদেশি ব্র্যান্ড মানে খারাপ ব্র্যান্ড, ব্যাপারটা কিন্তু এমন না। ওয়ালটন খুব ভালো ব্র্যান্ড। এখন ওয়ালটনের কিছু প্রোডাক্ট হয়তো বা খারাপ আছে, আমাদের সেগুলো অ্যাভয়েড করতে হবে। ওই প্রোডাক্টের থেকে ভালো যে প্রোডাক্টগুলো আছে আমরা ট্রাই করব সেগুলো নেওয়ার জন্য। বাট অবশ্যই আমাদের ওয়ারেন্টি আর ব্র্যান্ডের বিশ্বস্ততার উপরে ডিপেন্ড করে নিতে হবে। এমন কোনো ব্র্যান্ড আপনি নিয়েন না যেটা নামই কোনো দিন শুনেন নাই। ব্র্যান্ড ঘাটাঘাটি করলে অনেক ব্র্যান্ড আপনার পরিচয়ে এসে যাবে, যেগুলো অলরেডি ভালো অবস্থানে আছে। তো এই ব্র্যান্ডগুলো দেখলেই আপনি ওয়ারেন্টিগুলো ক্লেম করতে পারবেন। অনেক ব্র্যান্ড আছে যারা 10 বছর ওয়ারেন্টি দিবে, বাট 10 বছর পর্যন্ত ব্র্যান্ড থাকবে কিনা সন্দেহ আছে। তো এরকম ব্র্যান্ডের জিনিস কেনা যাবে না। আর এখন দাম আর অফারের উপরে ডিপেন্ড করে আমরা ভিডিওর এই ক্লাসটা এখানে শেষ করে দিব। প্রথমে দামের কথা আছি, সেটা হচ্ছে বাজেট। আমি বলেছি 10,000 টাকা থেকে আপনি মোবাইল কিনতে পারবেন, 10,000 15,000, 10,000 টাকা থেকে আপনি কম্পিউটার কিনতে পারবেন। বাট মোবাইলের বাজেটটা 10,000-এর উপরে, 15,000-এর উপরে রাখলে ভালো হয়। আর যদি মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে বলছি আমি জাস্ট, আর যদি কম্পিউটারের ক্ষেত্রে বলেন, ল্যাপটপের ক্ষেত্রে 50,000 টাকার উপরে বাজেট রাখতে হবে, 60,000 টাকা হলে ভালো হয়। আর ডেস্কটপের ক্ষেত্রে 30,000, হ্যাঁ ডেস্কটপের ক্ষেত্রে 30,000 উপরে বাজেট রাখলে ভালো হয়। 30,000-এর নিচে যাতে কোনোভাবেই বাজেট না আসে ডেস্কটপে। আর আপনার আলাদা আলাদা ডেস্কটপ কেনার ক্ষেত্রে আলাদা আলাদা জিনিসগুলো আলাদাভাবে রিভিউগুলো যাচাই করে নেবেন। আর সবসময় চেষ্টা করবেন একটা জিনিস একবারই কেনার জন্য। আপনি হয়তো বা ডেস্কটপটা ভালোভাবে বানান নাই, হয়তো বা পিসিটা কম নিছেন, অথবা কিছু জিনিস কম দামের নিছেন, বাট ফিউচারে টাকা ইনকাম করে সেটা বাড়ানোর ইচ্ছা আছে, তাহলে আপনি মনিটরটা বোর্ড থেকে নেন, বড়ো চায় নেন। তাহলে দেখা যাচ্ছে যে যখন আপনি বড়ো পিসি বানাবেন, মনিটরটাও আপনার কাজে লাগবে। একইভাবে মাউস কিবোর্ডের ক্ষেত্রে আসলে আমার কাছে এফোরটেক সবসময় ভালো। তো আমি লজিটেকের মাউস কিবোর্ডটা ইউজ করতেছি, এই যে কিবোর্ডটা আমি ইউজ করতেছি এটা হচ্ছে লজিটেকের। তো এখন এফোরটেকের মাউস কিবোর্ড ভালো, লজিটেকের মাউস কিবোর্ড ভালো, আমি এগুলো ইউজ করি। এছাড়া আরও হাই কনফিগারেশনের মেকানিক্যাল মাউস কিবোর্ড আছে, যেগুলো হচ্ছে গেমিং যারা করে তারা ইউজ করে, পাওয়া যায় তাদের কাছে। আমি এখন পর্যন্ত এগুলো ট্রাই করে দেখিনি, তো রিভিউ আমার কাছে নাই। বাট আমার মনে হয় এফোরটেক কমফোর্ট। তো আপনি যদি কাজের জন্য নেন তাহলে এফোরটেকই আপনার জন্য যথেষ্ট। তারপরেও আপনি যাচাই করে নেবেন। আমি তো আপনাকে যাচাই করে দেখালাম আমি কীভাবে সার্চ করবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। না পারলেও সমস্যা নাই, আমরা এগুলো নিয়ে আবার ভিডিও করবো। আমার চেষ্টা করবো নিয়মিত ক্লাসগুলো করার জন্য। সবাই জয়েন করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো সব দিক থেকে সবাইকে সাহায্য করার জন্য এবং সব দিক থেকে সবার পাশে থাকার জন্য।
আবারও থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস। তারা